আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে আরমান রহমান, ট্রিপল ই সাস্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 3 গতিবিদ্যা। গতিবিদ্যা চ্যাপ্টারটা তোমাদের পদার্থবিজ্ঞান সমগ্র যেই বিষয়াদি আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা জানো যে গতিবিদ্যার প্রথম পত্রের পরবর্তী যে চ্যাপ্টারগুলো বলবিদ্যা কিংবা কাজক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রে তোমাদের প্রিরিকুয়েসাইট গতিবিদ্যা অবশ্যই প্রয়োজন। এবং এটি ছাড়াও পদার্থবিজ্ঞানের তুমি যত জায়গায় যত ধরনের তুমি সমীকরণকে সমাধান করতে যাও না কেন, গতিবিদ্যা ব্যতীত কোনো কিছু পসিবল হবে না। তাই আমরা ট্রাই করব সবাই যে গতিবিদ্যা এই চ্যাপ্টারটি যেন সবারই একদমই নখদর্পণে থাকে। এবং আমি তোমাদেরকে আজকে গতিবিদ্যার যত ধরনের কনসেপ্ট এবং এই রিলেটেড যত ধরনের প্রবলেম রয়েছে সিকিউ এবং এমসিকিউ সব কিছু উদাহরণসহ তোমাদেরকে বুঝাবো। সো তোমরা যারা আমাদের এই চ্যাপ্টারটিকে, এই গতিবিদ্যার এই ক্লাসটি সম্পূর্ণরূপে ভালোভাবে দেখবে, তারা আশা করি কখনোই গতি রিলেটেড কোনো ধরনের সমস্যা আর কখনো পড়তে হবে না। ওকে, সো আসো আজকে আমরা শুরু করি গতিবিদ্যা। সো গতিবিদ্যা আলোচনা করার শুরুতেই আমাদের কিছু বেসিক সংজ্ঞা নিয়ে আলোচনা করতে হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রসঙ্গ কাঠামো। শুধুমাত্র যে গতিবিদ্যা তাই নয়, গতিবিদ্যা ছাড়াও যখন তুমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটি পড়বে, তখনও তুমি দেখবে যে আমাদের ইনিশিয়াল আলোচনা শুরু হচ্ছে প্রসঙ্গ কাঠামো নিয়ে। সো প্রসঙ্গ কাঠামোর বিষয়টা খুবই সহজ এবং এই বিষয়টা বোঝার ক্ষেত্রে কিছু ক্যাচ রয়েছে। কেউ যদি এই ক্যাচগুলো মিস করে, তাহলে দেখা যায় যে তার পরবর্তী বিভিন্ন টপিকে, যেমন মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন টপিকে তোমরা ক্লিয়ার করে ওইগুলোকে আনসার করতে পারবে না। যাই হোক, আমরা আজকে গতিবিদ্যাতে প্রসঙ্গ কাঠামো নিয়ে বেসিক আলোচনা করব। আচ্ছা, প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামো যে দৃঢ় বস্তু বা বিন্দু সাপেক্ষে কোনো স্থানে অন্য বিন্দু বা বস্তুকে নির্দিষ্ট করা হয়। অর্থাৎ তুমি যে কোনো একটা বস্তুর অবস্থানকে অন্য একটা বস্তুর অবস্থানের রেসপেক্টে এটাকে যে রিপ্রেজেন্ট করা, এটাই আমাদের কি প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, যেমন তুমি যদি বলো যে আমার এই কলমটা, এটার অবস্থানটা কোথায়, এটা ডিপেন্ড করবে তুমি কার সাপেক্ষে তুমি প্রশ্নটা করছো, যে এটা কোথায়। আমি যদি বলি যে এই বোর্ডের সাপেক্ষে এটা সামনে আছে, কিংবা আমি যদি চিন্তা করি আমার উপরে যে সিলিং আছে, ওই সিলিংয়ের সাপেক্ষে এই কলমটা আছে কি নিচে। সো এটাই আমাদের ফ্রেম অফ রেফারেন্স, যে আমি কার সাপেক্ষে কাকে চিন্তা করতেছি। আচ্ছা, আমাদের এই প্রসঙ্গ কাঠামো আমি যদি ডাইমেনশন বা মাত্রা নিয়ে যদি চিন্তা করি, তাহলে ইনিশিয়ালি এটা দুই প্রকার। একটাকে চিন্তা করতে পারবো আমি 2D, আর একটা 3D। যেমন আমরা এর আগেও এই জিনিসগুলো পড়ে এসেছি, যে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো নর্মালি আমরা যেটাকে কার্টেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স যেটা আমরা চিন্তা করি, বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটাকে আমরা হিসেবে জানি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন একটা তলের মধ্যে আমরা যদি যে কোনো একটা বিন্দুর অবস্থানকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে কি লাগবে? আমার দুইটা মাত্রা প্রয়োজন বা দুইটা ডাইমেনশন প্রয়োজন। একটা এক্স অ্যাক্সিসে এটা সামনের দিকে কতটুকু আগানো, আমি বললাম 1 2 3, এটা সামনের দিকে, এই দিক বরাবর এটা আমাদের 3 একক আগানো। এবং এটার অবস্থান উপরের দিকে কতটুকু, আমি যদি বলি এদিকে আমি বললাম যে সাপোজ 3 একক উপরের দিকে। তাহলে দ্বিমাত্রিক একটা জগতে আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা এরকম এক্স ওয়াই এরকম দ্বিমাত্রিক একটা কাঠামো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। পাশাপাশি আমাদের দেখা যায় কি, আমাদের যে এই বাহ্যিক জগৎ, এই পৃথিবী সব কিছুই কি 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। তাই আমরা ত্রিমাত্রিক কোনো জগতের মধ্যে যদি কোনো একটা বস্তুর অবস্থানকে যদি নির্দেশ করতে চাই, আমাদের প্রয়োজন কি একটা ত্রিমাত্রিক কাঠামো প্রয়োজন, যেখানে আমাদের ইন্ট্রোডিউস হবে নতুন আরেকটি অ্যাক্সিস। সেটা তুমি যদি চিন্তা করো এক্স ওয়াই জেড, আরেকটা নতুন একটা অক্ষ। আমি একটু আগে যে বললাম যে আমার এই কলমের অবস্থান আমি বোর্ডের সাপেক্ষে চিন্তা করলাম, আমি সিলিংয়ের সাপেক্ষে চিন্তা করলাম। এখন আমি যদি চিন্তা করি আমার এই টোটাল রুমের মধ্যে, আমি মনে করি যে এই আমাদের যে বোর্ড আছে, বোর্ডের এই একটা কর্নার, এই কর্নারের সাপেক্ষে আমার এই পেনটা কোন অবস্থানে আছে, এটার জন্য আমার তিনটা কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন। একটা কি, যে এটা বোর্ডের এই কর্নার থেকে কতটুকু এই বরাবর আছে, এটাকে আমি যদি এক্স অ্যাক্সিস চিন্তা করি, এক্স অ্যাক্সিসে এটা এতটুকু আছে। কিংবা তারপর যদি আমি বলি যে এটা উপরের দিকে কতটুকু আছে, ওকে, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এবং এর বাইরে আরেকটা যেটা, এটা কতটুকু সামনে রয়েছে, এটাই আমাদের তৃতীয় যে মাত্রাটা বা থার্ড যে ডাইমেনশনটা, সেটা। ওকে, তাহলে আমরা যে কোনো একটা বস্তুকে দ্বিমাত্রিক জগতে এবং ত্রিমাত্রিক জগতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটাই আমাদের প্রসঙ্গ কাঠামোর দুইটা প্রকার।
এর বাইরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা হচ্ছে জানা প্রয়োজন, প্রসঙ্গ কাঠামোকে আমরা জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো এই দুইটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। এখন এই বিষয়টা নিয়ে আসলে সবার সবচেয়ে বেশি হচ্ছে সমস্যা তৈরি হয়। আমরা হচ্ছে আজকে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো কি, এগুলোকে কিভাবে আমরা আলাদা করব, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। চিন্তা করো আমাদের যে একটা প্রসঙ্গ কাঠামো রয়েছে হচ্ছে এস, ওকে, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এক্স ওয়াই জেড এক্সিস। ওকে তুমি চিন্তা করতে পারো ও হচ্ছে একজন অবজারভার, ওকে। লাইক মনে করো যে তুমি একটা রেল স্টেশনে বসে আছো, তুমি একজন অবজারভার এবং তোমার রেসপেক্টে এটা হচ্ছে একটা ট্রেন, ওকে, যেটাকে আমি এস প্রাইম ফ্রেম অফ রেফারেন্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম যে এই অবজারভারের সাপেক্ষে আমার এই ট্রেনটা চলতে শুরু করলো, ওকে। সো এখন কথা হচ্ছে ও কি অবস্থায় আছে, ও হচ্ছে স্থির অবস্থায় আছে, ও হচ্ছে স্টেশনারি অবস্থায় আছে এবং তার সাপেক্ষে যে ট্রেনটা যে চলা শুরু করলো সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বা বেগে ও চলা শুরু করলো। এটা কিন্তু একটা সমবেগ, এটা সবসময় মাথায় রাখবে যে একজনের রেসপেক্টে আরেকজন কি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতেছে। এখানে কোনো প্রকার এক্সিলারেশন আসতে পারবে না, কোনো প্রকার ত্বরণ আসতে পারবে না, ওকে। যেমন আমি যদি বলি যে ও স্থির আছে, ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এই প্রসঙ্গ কাঠামোকে আমরা বলতে পারবো জড় প্রসঙ্গ কাঠামো। কিংবা এটাও তুমি চিন্তা করতে পারো ও স্থির আছে, ওর রেসপেক্টে ও স্থির আছে, অর্থাৎ ট্রেনটা স্টেশনে থামা অবস্থায় আছে, এটাও কি জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমি মনে করি যে চিন্তা করতেছি যে ঠিক আছে আমি বাইক দিয়ে যাচ্ছি, বাইক বা আমি মনে করি যে আমি সাইকেল দিয়ে যাচ্ছি, সাইকেল চালাচ্ছি 10 মিটার পার সেকেন্ড বেগে এবং আমি দেখলাম কি যে একটা ট্রেন হচ্ছে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট ভেলোসিটিতে। বারবার মাথায় রাখবে, আমি বারবার বলছি যে কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা সুষম বেগে যাচ্ছে, এদিকে বেগের মানের কোনো পরিবর্তন হতে পারবে না, অর্থাৎ কোনো প্রকার ত্বরণ থাকতে পারবে না। এদিকে ত্বরণ হবে কত, ত্বরণ হবে আমাদের 0। এখন তুমি চিন্তা করো আমি হচ্ছে সাইকেল চালাচ্ছি 10 মিটার পার সেকেন্ডে এবং ট্রেনটা যাচ্ছে কি 20 মিটার পার সেকেন্ডে, তাহলে আমার সাপেক্ষে ট্রেনটা কত ভেলোসিটিতে যাচ্ছে একটু চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো তুমি যদি চিন্তা করো যে আমি সাইকেল চালাচ্ছি, ওকে, আমার সাইকেলটা চলতেছে এবং আমার রেসপেক্টে কি একটা ট্রেন যাচ্ছে, তাহলে তুমি যদি তোমাকে যদি স্থির চিন্তা করো তাহলে তোমার রেসপেক্টে ট্রেনটা অ্যাকচুয়ালি যাবে কি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। অর্থাৎ বিষয়টা এরকম যে তুমি হচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছ, তোমার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর পাশাপাশি হচ্ছে একটা ট্রেন সামনের দিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে, তাহলে তোমাদের একজনের রেসপেক্টে আরেকজনের ভেলোসিটিটা কি হবে 10 মিটার পার সেকেন্ড। এখন যদি এমনটা হতো যে তুমি হচ্ছে স্থির, তোমার সাপেক্ষে ট্রেনটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে, তখন কি ট্রেনের ব্যাগটা এটাই হইতো 20 মিটার পার সেকেন্ড হইতো। এখন তুমিও চলতেছো, তোমার সাথে সাথে ট্রেনও চলতেছে, তাহলে কি হবে একটা থেকে আরেকটাকে সাবট্রাক্ট করলে, বিয়োগ করলে হচ্ছে আমরা পেয়ে যাব কি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের যে কনসেপ্ট সেটা। এখন মূল কথা হচ্ছে কি যে আমাদের মধ্যে যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটির যদি ডিফারেন্স থাকে তাহলে এটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমরা বলতে পারি। এবং আমাদের মধ্যে কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোনো প্রকার ত্বরণ থাকতে পারবে না। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এখন মনে করো যে তুমি হচ্ছে স্টেশনে স্থির বসে আছো এবং ট্রেনটা হচ্ছে চলা শুরু করলো, ওকে, দিস ইজ আওয়ার ট্রেন। এখন ট্রেন যে চলবে, একটু আগে আমি বলেছিলাম যেটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে হচ্ছে ট্রেনটা চলা শুরু করেছে। এখন তুমি চিন্তা করো ট্রেনটা থামা অবস্থা থেকে আস্তে আস্তে এটা কি একটা ত্বরণে চলা শুরু করলো, এটার ব্যাগ বৃদ্ধি হওয়া শুরু করলো, যে 0 সেকেন্ডে এটা হচ্ছে 0 ছিল, 1 সেকেন্ডে এটার ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে এটার ব্যাগ আমি বললাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে আমি বললাম হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গা থেকে তোমরা কি বলতে পারো যে ব্যাগের মানটা কি বৃদ্ধি পাইতেছে কত করে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ এটার একটা ত্বরণ রয়েছে, সেই ত্বরণের ভ্যালুটা কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এবং যদি এরকমটা হয় একজন অবজারভারের রেসপেক্টে আরেকজন অবজারভার একটা নির্দিষ্ট ত্বরণে বা এক্সিলারেশন হচ্ছে মুভ করতেছে, তখন সেই প্রসঙ্গ কাঠামোকে আমরা বলতে পারি কি অজড় প্রসঙ্গ কাঠামো। এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে একজনের সাপেক্ষে আরেকজন যখন একটা কি ত্বরণে যায়,
এখানে কোনো প্রকার সমবেগ নেই, তখন এটাকে আমরা বলতে পারবো কি অজড় প্রসঙ্গ কাঠামো। এখন হচ্ছে আমরা বলি যে এই অজড় প্রসঙ্গ কাঠামো এখানে যদি কি হয় যে দুইটা ফ্রেম অফ রেফারেন্সই যদি আমাদের কিসে থাকে, একটা নির্দিষ্ট ত্বরণে যদি থাকে। ওকে, আমি বললাম এটা হচ্ছে 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 তে আছে, এটাও তাহলে কি হবে বিষয়টা, যদিও মনে হতে পারে যে আমার এই ফ্রেম অফ রেফারেন্স 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে এবং দ্বিতীয়টাও একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে, দুইটা সমান, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের মনে হবে যে না দুইজন তো স্থির আছে। প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জন দেখবে যে না আমার মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই, এবং দ্বিতীয় জনও দেখবে যে প্রথম জনের মধ্যে কোনো প্রকার রিলেটিভ ভেলোসিটি নেই। কিন্তু যদিও এখানে তাদের মধ্যে কোনো প্রকার আপেক্ষিক বেগ নেই, কিন্তু যেহেতু এদের মধ্যে ত্বরণ রয়েছে, তুমি একটু চিন্তা করো তো যে এদের মধ্যে যেহেতু ত্বরণ রয়েছে এখানে কি থাকবে, একটা বল অবশ্যই থাকবে। যেখানে ত্বরণ আছে সেখানে কি আছে, বল রয়েছে। সো এ ইকুয়াল টু কি F/m চলে আসবে। এখন আমরা যে এর আগে বলেছিলাম যে একটা ভৌতিক একটা হচ্ছে বলের যখন উদ্ভব ঘটে তখনই কিন্তু সেটার জড় প্রসঙ্গ কাঠামো থাকে না, সেটা হয়ে যায় কি অজড় প্রসঙ্গ কাঠামো। এখন ওদের একজনের রেসপেক্টে আরেকজনের যদিও মনে হবে যে না সমবেগে যাচ্ছে কিংবা এদের মধ্যে রিলেটিভ কোনো ভেলোসিটি নেই, একজন আরেকজনকে দেখবে যে না সে হচ্ছে স্থির আছে, কিন্তু স্টিল এখানে তো একটা ত্বরণ রয়েছে। ত্বরণ থাকা মানে কি, ত্বরণ থাকা মানে বল থাকা, বল থাকা মানেই কি সেটা কখনোই জড় প্রসঙ্গ কাঠামো হইতে পারবে না, সেটা হয়ে যাবে কি অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, আশা করি বুঝতে পেরেছো এখানে। এবং তুমি যদি এটাও যদি চিন্তা করো যে a ইকুয়াল টু 3, এখন a প্রাইম ইকুয়াল টু যদি তোমার মনে হয় যে 5 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা তো তার আগেই পসিবল হবে না, কারণ এদের মধ্যে তো একটা রিলেটিভ ডিফারেন্স রয়েছে ত্বরণের মধ্যে, যেটা হচ্ছে কি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এদের মধ্যে তো একটা কি রিলেটিভ একটা ত্বরণ রয়েছে, কিন্তু রিলেটিভ ত্বরণ না থাকলেও যদিও দুইটা সমান ত্বরণেই যাচ্ছে, স্টিল এটা কি হবে অজড় প্রসঙ্গ কাঠামো হবে। কেন অজড় প্রসঙ্গ কাঠামো হবে, কারণ এখানে ত্বরণ রয়েছে, ত্বরণ যেখানে থাকবে সেখানে হচ্ছে বল থাকবে, এবং আমাদের এই প্রসঙ্গ কাঠামোর মধ্যে ইনার্শিয়াল অর্থাৎ অজড় ইনার্শিয়াল অর্থাৎ জড় হওয়ার আমাদের মূল শর্ত একটাই, এর মধ্যে ত্বরণ থাকতে পারবে না অর্থাৎ বল থাকতে পারবে না। কিন্তু যেখানে ত্বরণ চলে আসবে সেখানে বল চলে আসবে, আর বল চলে আসলে কি হবে, ওই যে আমরা বলেছিলাম যে নিউটনের যে গতির সূত্রগুলো এগুলো হচ্ছে সেখানে সঠিকভাবে কাজ করবে না। সো বুঝতে পেরেছো, আমাদের ত্বরণের যে কোনো প্রকার ইন্ট্রোডাকশন আসলেই সেটা কি হয়ে যাবে অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ট্রাস্ট মি, তোমরা যদি এই টপিকগুলো যদি ভালোভাবে বুঝতে পারো, জড় এবং অজড় নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, তাহলে এই টপিক নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা কখনোই ফেস করতে হবে না। ওকে, আমরা হচ্ছে আলোচনা করব ডিসপ্লেসমেন্ট বা সরণ। এটা খুবই সহজ একটা কনসেপ্ট, এই জিনিসটা আশা করি তোমরা অলরেডি সবাই জানো, স্টিল আমি হচ্ছে এটাকে একবার হচ্ছে এটাকে আমি রিক্যাপ করার চেষ্টা করছি। দেখো, ডিসপ্লেসমেন্ট কি, কোনো একটা বিন্দুর শেষ এবং আদি অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্বই হচ্ছে কি তার সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন মনে করো আমি হচ্ছে যে এ একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে আমি বি একটা পয়েন্টে এইভাবে গেলাম। ওকে, তাহলে এখানে আমাদের দূরত্ব কি হবে আর সরণ কি হবে, দুইটা পয়েন্ট এখানে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে কি সরণ। আমরা এ থেকে বিতে যাওয়ার এই যে টোটাল রাস্তাটাকে যদি আমি যোগ করি, যে এখানে কতটুকু, এখানে কতটুকু, এখানে কতটুকু, এখানে কতটুকু, টোটাল রাস্তার টোটাল যে পাথ আছে, আমাদের যে টোটাল পাথ আছে, এই টোটাল পাথটাকে যদি আমি হচ্ছে যোগ করি তখন হচ্ছে আমরা পাবো কি দূরত্ব পাবো। তখন কি পাবো আমরা দূরত্ব পাবো। আর যখন হচ্ছে আমরা শুধুমাত্র এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে সরাসরি এই পয়েন্ট থেকে আমরা সরাসরি এই পয়েন্টের যে দূরত্বটা আছে, সরাসরি যে দূরত্বটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে সরণ। অর্থাৎ ইনিশিয়ালি আমি কোথায় ছিলাম, ফাইনালি গিয়ে আমি কোথায় গিয়ে উঠলাম, দুইটার মধ্যে সরাসরি যদি আমি একটা কন্ট্যাক্ট লাইন যদি আমি ড্র করি, এই দূরত্বটাকে আমরা বলতেছি কি সরণ। ওকে, আশা করি তোমরা সরণ এবং দূরত্বের পার্থক্যটা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস, সরণ হচ্ছে আমাদের কি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ
দূরত্বের ক্ষেত্রে হচ্ছে আমরা ডিফারেন্ট ডিরেকশানে যাচ্ছি বা কোন ডিরেকশানে যাচ্ছি এটা আসলে ম্যাটার করতেছে না। আমার ম্যাটার করতেছে কি আমি কোন দিক দিয়ে যাইতেছি এবং কতটুকু ডিস্টেন্স আমি কাভার করতেছি, কতটুকু পথ আমি হাঁটতেছি, টোটাল যে যোগফলটা এটাই হচ্ছে আমার কি দূরত্ব। আর ডিসপ্লেসমেন্ট বা সরণের ক্ষেত্রে কি হয়, আমরা শুরুতে কোথায় ছিলাম, শেষে কোথায় আসি, একদম সরাসরি যদি লাইনটাই না দিই, এই যে দূরত্বটা এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটা ডিপেন্ড করে কিসের উপর, আমাদের আদি অবস্থান, শেষ অবস্থান এবং আদি অবস্থানের উপর এই জিনিসটা হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে আমি বললাম ABC 3টা পয়েন্ট, আমি এ থেকে বিতে আসলাম 3 মিটার ডিস্টেন্স কাভার হলো, বি থেকে আমি সিতে গেলাম 4 মিটার ডিস্টেন্স কাভার হলো, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কী হবে, দূরত্ব কী হবে, দূরত্ব বা ডিস্টেন্স কী হবে 3 + 4 7 মিটার। সিম্পল জিনিস। এখন আমি যদি বলি সরণ কত হবে, সরণটা কী হবে বলো তো, সরণটা হবে আমার এই পয়েন্ট, এখান থেকে হচ্ছে আমি যাত্রা শুরু করেছিলাম, শেষ করেছিলাম যাত্রা কোথায়, এই পয়েন্টে এসে। তাহলে কোন দিক দিয়ে গিয়েছিলাম আমি এটা ম্যাটার করতেছে না, আমাদের আদি এবং শেষ অবস্থান এদের মধ্যে যদি আমি সরাসরি যদি একটা লাইন কল্পনা করি, তাহলে এই যে দূরত্বটা এটাই হচ্ছে আমাদের কি সরণ। এখন আমরা সিম্পলি এই দূরত্বটাকে কি বের করতে পারবো না, ওকে, আমরা হচ্ছে কীভাবে বের করবো, পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা করে ফেলবো 4² + 3² = 5 মিটার। সো এটা হচ্ছে আমাদের সরণ। ওকে, এবার হচ্ছে আমরা যদি ভেক্টরিক্যালি যদি একটু চিন্তা করি সরণের বিষয়টা, দেখো 2 ডাইমেনশনাল একটা স্পেস আছে, কার্টেসিয়ান একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এখানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0 x অ্যাক্সিস y অ্যাক্সিস। এখন আমি বললাম যে একটা পয়েন্ট OA হুইচ ইজ 5,2, 5,2 মানে কি x অ্যাক্সিস ইজ 5, y অ্যাক্সিস ইজ 2, আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে B 3,6। এটাকে যদি আমি লিখি তাহলে এটা এরকম দাঁড়াবে। দেখো এখন হচ্ছে আমরা আসলে সরণের বিষয়টাকে ভেক্টরিক্যালি যদি আমরা বের করি যে সরণটা কত, এখন হচ্ছে আমরা নর্মালি হচ্ছে এটাকে আমরা বের করতে পেরেছিলাম, এখন হচ্ছে আমরা ভেক্টরিক্যালি যদি থাকে তখন হচ্ছে আমরা এটাকে কিভাবে আমরা বের করবো, এটা একটা আমাদের এক্সাম্পল। আচ্ছা, এ হচ্ছে কি এর অবস্থান কি 5,2, সো আমি এটাকে ভেক্টরিক্যালি এইভাবে লিখতে পারি 5i + 2j। বি পয়েন্টটাকে আমরা লিখতে পারি কি 3i + 6j। এখন চিন্তা করতে পারো যে একটা বস্তু 2 ডাইমেনশনাল একটা স্পেসে এ থেকে বিতে গিয়েছে, একটা বস্তু কি করেছে 2 ডাইমেনশনাল একটা স্পেসে এ থেকে বি পয়েন্টে হচ্ছে গিয়েছে, এখন তার সরণ কত, তাহলে তার সরণটা কি হবে, সিম্পলি তার সরণটা হবে, দেখো এই যে আমাদের আদিতে অবস্থান কোথায় ছিল, এটা এই পয়েন্টে ছিল ইনিশিয়ালি, শেষে এটা কোথায় গিয়ে পৌঁছেছিল বি পয়েন্টে, তাহলে এই বরাবর যদি আমি একটা লাইন টানি এ থেকে বি বরাবর, এটাই হবে কি তার সরণ। এখানে হচ্ছে আমরা কি বের করব, সরণ বের করব। সরণ হচ্ছে আমাদের কি এবি, এ থেকে বি, শুরুতে কোথায় ছিল আমাদের এতে ছিল, শেষে কোথায় গিয়েছে বিতে গিয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের বেসিক্যালি করতে হবে সরণের ক্ষেত্রে কি করতে হবে, যে শেষ অবস্থান আছে, শেষ অবস্থান থেকে বিয়োগ করতে হবে কি আদি অবস্থান। ওকে, সো ফাইনাল পজিশন মাইনাস হচ্ছে আমাদের কি ইনিশিয়াল পজিশন। এখন আমাদের যে বস্তুটা এটা হচ্ছে ফাইনালি কোথায় ছিল, ফাইনালি গিয়ে পৌঁছেছিল এটা ওবিতে। ওকে, এটা ফাইনালি কোথায় ছিল ওবিতে বা বি পয়েন্টে। বি পয়েন্ট হচ্ছে আমাদের নাথিং বাট এই যে বি ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের কি ওভি, এটাকে আমি পজিশন ভেক্টর রেসপেক্টে লিখলাম ওভি মাইনাস ইনিশিয়ালি কোথায় ছিল ও এ বা এ পয়েন্টে ছিল। ঠিক আছে, তাহলে আমাদের হইল ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সরণটা হবে। তাহলে আমরা হচ্ছে এইটুকু যে ডিস্টেন্সটা আছে এটা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমি বের করি তাহলে আমাদের কি হবে, ওভি মাইনাস হচ্ছে এটা, তাহলে আমরা এইখানে পাবো প্লাস, অর্থাৎ আই এর যে কম্পোনেন্ট আছে আই থেকে আমি আইকে বিয়োগ করলাম, তারপর জে এর যে কম্পোনেন্টগুলো আছে জে এর যে উপাংশ আমি জে থেকে আমার জে এর কম্পোনেন্টকে আমি বিয়োগ করলাম, তাহলে আমরা ফাইনালি কি পাবো -2i + 4j। এটা হবে আমাদের সরণ। ওকে, এখন
এটা হচ্ছে আমরা সরণ ভেক্টরটা বের করলাম। এখন আমাদেরকে যদি বলা হয় যে দূরত্বটা কতটুকু সরণ হয়েছে, এটা তো আমরা পেলাম, এটার মানটা কত, মানটা যদি চায় তাহলে আমরা সিম্পলি কী করব, আমরা জানি যে কোনো ভেক্টরের ভ্যালু আমরা কীভাবে বের করি, মডুলাস অফ এ বি ইকুয়াল টু রুট ওভার কি এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। সিম্পলি হচ্ছে আমরা এদিকে কত পেয়েছি, -2 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে আমাদের যে দূরত্বটা। ওকে, প্রথম হচ্ছে আমরা সরণ ভেক্টর বের করেছি, সরণ কিন্তু একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, এবং এইখান থেকে আমরা দূরত্বটা বের করলাম যেটা হচ্ছে এটার মানটা হবে। ঠিক আছে, আশা করি দূরত্ব এবং হচ্ছে যে সরণ এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা দেখব গড় দ্রুতি, গড় বেগ। আচ্ছা, আমাদের হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন হচ্ছে আমরা গতিবিদ্যা পড়ি তখন এই গড় দ্রুতি এবং গড় বেগ এই জিনিসটার মধ্যে হচ্ছে অনেকটাই হচ্ছে মানে শিক্ষার্থীরা অধিকাংশ সময় হচ্ছে এটাকে হচ্ছে পেঁচিয়ে ফেলে, একটার সাথে হচ্ছে আরেকটাকে গুলিয়ে ফেলে। ওকে, সো আমরা হচ্ছে এই দুইটা জিনিসকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, গড় দ্রুতি, গড় দ্রুতিটা কি, গড় দ্রুতিটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি মোট সময়। একটা জিনিস খেয়াল রেখো যে দূরত্ব এখানে কি মোট অতিক্রান্ত দূরত্ব, নিচে মোট সময়, এটা ঠিকঠাক থাকবে। আর গড় বেগের মধ্যে কি মোট সরণ বাই হচ্ছে কি মোট সময়। আমরা হচ্ছে জানি আমাদের দ্রুতি কি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, আর বেগ কি, বেগ হচ্ছে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন স্কেলারকে আমরা কোথা থেকে পাবো, অন্য একটা স্কেলার রাশি থেকেই তো আমরা ডিরাইভ করে আবার আরেকটা স্কেলার রাশিকে পাবো, এবং অন্য একটা ভেক্টর থেকেই তো আমরা কি পাবো, আরেকটা ভেক্টর পাবো। আর আমরা জানি সরণ হচ্ছে কি একটা ভেক্টর আর দূরত্ব কি একটা স্কেলার। তাই যখন হচ্ছে আমরা গড় দ্রুতি বের করব তখন হচ্ছে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব বের করব। ওকে, লাইক আমি বললাম হচ্ছে যে আমি এ থেকে আমি বিতে গিয়েছি, মাঝখানে হচ্ছে সি ডি, আমি ডিফারেন্ট ভেলোসিটিতে গিয়েছি, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে হচ্ছে আমরা কি করব যে প্রত্যেকটা পাথের যে আলাদা আলাদা কি আছে, আলাদা আলাদা ভেলোসিটি আছে। এখন আমরা যখন হচ্ছে গড় দ্রুতি বের করব তখন হচ্ছে আমাদের এই যে টোটাল যে দূরত্ব আছে, টোটাল দূরত্বটা হবে আমাদের উপরে, মোট দূরত্বটাকে আমরা হচ্ছে লিখব, তারপর হচ্ছে আমরা মোট সময় দিয়ে ভাগ করব। মোট সময় দিয়ে কীভাবে, মোট সময়টা কীভাবে আনবো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্ট পাথে সময় কিন্তু ডিফারেন্ট হবে, যেহেতু আমাদের ভেলোসিটি ডিফারেন্ট এবং হচ্ছে কি যে প্রত্যেকটা পাথের ডিস্টেন্সও আলাদা, তাই আমাদের নিচে যে সময়গুলোকে লাইক আমরা হচ্ছে এইভাবে বের করব, T1 প্লাস T2 প্লাস T3 ডট এভাবে হচ্ছে আমরা নিচে মোট সময়টাকে বের করব প্রত্যেকটা পাথের জন্য আলাদা আলাদা, এবং উপরে কি হবে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা কি যে প্রত্যেকটা সেকশনের যে দূরত্ব এগুলোকে আলাদা আলাদা করে আমরা যোগ করব। কথা বুঝাতে পারলাম? ওকে, এখন এই সেম জিনিসটার জন্য আমি যদি মোট এই যে গড় বেগটা যদি বের করি তখন কি হবে, মোট সময়টা যেটা, মোট সময়টা আমাদের সেম থাকবে, মোট সময়টা কি থাকবে, সেম থাকবে, মোট সময়টা সেম আমাদের T1 T2 T3। ওকে, এটা হচ্ছে আমাদের সেম থাকবে, কিন্তু আমাদের বের করতে হবে কি উপরে কি মোট সরণ, যেটা আমরা এই কেসের ক্ষেত্রে কি করেছিলাম, প্রত্যেকটা পাতকে হচ্ছে আমরা যোগ করেছিলাম, প্রত্যেকটা পাতকে আমরা যোগ করেছিলাম। ওকে, কিন্তু যখন আমরা সরণ বের করব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা পাথ যোগ করার কোনো প্রয়োজন নেই, তখন আমাদের করতে হবে কি ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, এই ডিস্টেন্সটা যেটা এটা হচ্ছে আমরা বের করব, দেন এই ডিস্টেন্সটাকে হচ্ছে আমরা মোট সময় দিয়ে ভাগ করব, তখন আমরা পাবো কি গড় বেগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গড় দ্রুতি এবং গড় বেগটাকে আমরা কিভাবে বের করব। এখন আমরা যদি আরেকটা ওয়েতে যদি এটাকে আমরা দেখানোর চেষ্টা করি, যেমন এই সিনারিওটা তুমি দেখো যে এ থেকে বি দুইটা স্পট, এ বি দুইটা স্পট, এখন এ থেকে তুমি বিতে এসেছো v1 ভ্যালোসিটিতে এবং বি থেকে তুমি এতে আবার রিটার্ন করেছো কি v2 ভ্যালোসিটিতে। তোমাদের ডিস্টেন্সটা যেটা, পাথটা সেম, কিন্তু প্রথমে যখন তুমি এসেছিলে তখন একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এসেছো, যখন তুমি ব্যাক করেছো তখন আবার তোমার আরেকটা ডিফারেন্ট ভেলোসিটিতে হচ্ছে তুমি গিয়েছো। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা আমাদের সেম থাকবে, ডিস্টেন্সটা সেম থাকবে,
ভেলোসিটি দুইটা থাকবে কি ডিফারেন্ট, টাইম দুইটা থাকবে কি ডিফারেন্ট। কেন টাইম ডিফারেন্ট থাকবে? কারণ সেম দূরত্ব আমরা ডিফারেন্ট ভেলোসিটিতে গিয়েছি, ডিফারেন্ট ব্যাগে গিয়েছি, তাহলে অবশ্যই আমাদের কি থাকবে, সময়টা ডিফারেন্ট থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা এই যে সিনারিওটা, এই সিনারিওর ক্ষেত্রে যদি আমরা গড় দ্রুতি এবং গড় বেগ যদি বের করার চেষ্টা করি, তাহলে বিষয়টা কীরকম হবে আমি হচ্ছে এটাকে একটু দেখাই। আচ্ছা, সো আমরা জানি কি উপরে কি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব, নিচে হচ্ছে কি মোট সময়। এখন দেখো আমাদের কাহিনী কি হয়েছিল, কাহিনী হয়েছিল যে আমি এ থেকে বিতে গিয়েছি, আবার বি থেকে কোথায় গিয়েছি, এতে গিয়েছি। তাহলে প্রথমে একবার আমার ডিস্টেন্স কাভার হইলো এস, সেকেন্ড আবার হচ্ছে আমাদের ডিস্টেন্স কাভার হইলো এস। এই টোটাল ডিস্টেন্সটাকে যদি আমি বলি কি এস, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কি হবে, এস প্লাস এস। সো বেসিক্যালি 2s পরিমাণ ডিস্টেন্স হচ্ছে আমি কাভার করেছি। ওকে, এটা কিন্তু দূরত্ব, টোটাল দূরত্ব আমি কতটুকু গিয়েছি। নিচে কি হবে, আমাদের মোট সময় হবে। এখন আমরা জানি যে যেহেতু একই দূরত্ব ডিফারেন্ট ভেলোসিটিতে গিয়েছি, তাই টাইম হবে আমাদের ডিফারেন্ট। এখন T1টাকে আমরা কীভাবে বের করব, আমি যদি নিচে যদি লিখি, আমরা জানি কি S ইকুয়াল টু VT, তাহলে T ইকুয়াল টু কী হবে আমাদের S/V। এখন দূরত্ব আমার সেম, যখন আমি এ থেকে বিতে আসলাম তখন হবে আমার S/V1, যখন হচ্ছে আমি আবার বি থেকে যখন আমি আবার এতে যাব তখন আমার, এটাকে আমি T1 বললাম, এটা হচ্ছে T2 হবে কি S/V2। ওকে, এটা হচ্ছে আমাদের T1। এই বিষয়টা বোঝা গেছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা কিভাবে হচ্ছে টাইমটাকে ক্যালকুলেট করব। এবং এই জিনিসটা আমি গড় ব্যাগই বের করি না কেন, কিংবা গড় দ্রুতি বের করি না কেন, বারবার কিন্তু আমাদের এই টাইমের বিষয়টা হচ্ছে ক্যালকুলেশনে আনতে হয় অধিকাংশ এক্সাম্পলের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে T1 প্লাস T2। ওকে, এখানে হবে আমাদের 2s, এদিকে হবে আমাদের S/V1 প্লাস S/V2। ওকে, এখন এদিক থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের এস চলে যাবে, চলে গেলে আমাদের ফাইনালি কি থাকবে, উপরে হচ্ছে 2, নিচে হবে আমাদের কি V1 V2 V1 প্লাস V2 ইকুয়াল টু 2 V1 V2 V1 প্লাস V2। সো এটা হবে আমাদের কি গড় দ্রুতি। দেখো এই জিনিসটা বোঝা যায় কিনা। তাহলে আমরা গড় দ্রুতিটা কীভাবে বের করবো এটা বুঝতে পারলাম। এটা কিসের জন্য, যখন হচ্ছে আমরা এ থেকে বিতে একটা পয়েন্টে এসেছি, আবার বি থেকে এতে আমি রিটার্ন করেছি, এই কেসে আমাদের গড় দ্রুতিটা হবে হচ্ছে এই জিনিসটা। এখন আমরা যদি দেখি যে এই সেম সিনারিওর জন্য আমাদের গড় ব্যাগটা কী হবে, সেম সিনারিও আমরা গড় দ্রুতি বের করলাম, গড় ব্যাগটা কী হবে। এখন দেখো T1 T2 যেটা, এটা কিন্তু আমাদের সবসময় সেম থাকবে, S/V1 প্লাস S/V2, হুইচ ইজ আমাদের T1 প্লাস T2। এখন উপরে আমরা কি লিখবো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা উপরে কি ক্যালকুলেশন করতেছি, আমরা হচ্ছে সরণ ক্যালকুলেশন করতেছি উপরে। এখন যখন হচ্ছে আমি এ থেকে বিতে আসলাম এবং বি থেকে আবার এতে গেলাম, তাহলে আমাদের আলটিমেট সরণ কত, সরণ 0। আমাদের কিন্তু আলটিমেটলি কোনো প্রকার সরণ হয় নাই। ওকে, ডিসপ্লেসমেন্ট 0, তাই এখানে হবে আমাদের 0। সো দেখো আগের কেসটাতে আমরা কিন্তু টোটাল ডিস্টেন্সটা লিখেছিলাম S প্লাস এস, আসতে S, যেতে আবার S, টোটাল মিলে হইলো কত আমাদের 2s হয়েছিল। কিন্তু এখানে আমাদের আলটিমেটলি যেহেতু আমরা সেম পয়েন্টেই যাচ্ছি, তাই আমাদের ডিসপ্লেসমেন্ট 0। সো এখানে কত আসবে, আমাদের গড় বেগ 0 আসবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে এক্সাম্পল দেখব এই সেম ধরনের প্রবলেমগুলোর। আচ্ছা, ওইদিকে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আরেকটা সিনারিও আছে এরকমটা, যে এ থেকে বি একটা দূরত্ব, আমরা হচ্ছে এই সেম দূরত্বটাকে আমি মনে করলাম যে সি আরেকটা পয়েন্ট, মিডল পয়েন্ট, দুইটার মাঝামাঝি কোনো একটা বিন্দু। আমি যদি কি করি, এ থেকে বিতে আসি, তারপর হচ্ছে এ থেকে সিতে আসি, সি থেকে তারপর হচ্ছে আমি বিতে যাই, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের গড় দ্রুতি এবং গড় বেগটা কী হবে।
দেখো প্রথম যে কেসটা আমরা দেখেছিলাম কেস ওয়ান আমরা দেখেছিলাম কি এ থেকে বিতে গিয়েছি আবার বি থেকে এতে এসেছি। কেস টুতে আমরা দেখব কি, কেস টুতে হচ্ছে আমরা দেখব যে এ থেকে বি টোটাল একটা রাস্তা, এখানে আমি প্রথমে এ থেকে সিতে গিয়েছিলাম, আমরা আমাদের v1 ভেলোসিটি ওকে s/2 দূরত্ব, যেহেতু আমি বললাম যে এটা হচ্ছে মাঝখানের একটা পয়েন্ট, s/2 দূরত্বটাকে আমি v1 ভেলোসিটিতে t1 টাইমে হচ্ছে গিয়েছি, এবং সি থেকে বিতে আমি কিভাবে গেলাম, সি থেকে বিতে গেলাম আরেকটা ডিফারেন্ট ভেলোসিটিতে, আরেকটা ডিফারেন্ট ব্যাগে গিয়েছি, তাহলে অবশ্যই এদিকে আমাদের সময় আর একটু ডিফারেন্ট লাগবে, দূরত্ব আমাদের সমান, যেহেতু আমি মিডল পয়েন্ট হচ্ছে চিন্তা করেছি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের গড় দ্রুতি এবং গড় ব্যাগটা কেমন হবে তোমরা কি বলতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে আমি ছোট একটা ট্রিক, তোমরা হচ্ছে এটা চেষ্টা করো, আমরা সামনে হচ্ছে এক্সাম্পল দেখব, বাট আমার রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে এই জিনিসটার ক্ষেত্রে আমরা যে এইভাবে যে জেনারেলাইজড ভাবে যে একটা ফর্ম আনলাম গড় দ্রুতি এবং গড় ব্যাগ তো হচ্ছে আমাদের শূন্য আসলো, তোমরা এই জিনিসটার ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটাকে নিজে ভিডিও পজ করে একটু চেষ্টা করো যে গড় দ্রুতিটা কত, গড় ব্যাগটা কত, এটা হচ্ছে তোমরা আনতে পারো কিনা। ওকে, আমি তোমাদেরকে সরাসরি এক্সাম্পল দিয়ে হচ্ছে এই জিনিসটাকে বুঝাবো। ওকে, বাট এর আগে অবশ্যই তোমরা কিন্তু এটার চেষ্টা করবে। আচ্ছা, এখন দেখো কি লেখা আছে, সাদমান ফার্মগেট থেকে কাউরান বাজার 4 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে পুনরায় 2 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো। ফার্মগেট থেকে গেল কোথায়, কাউরান বাজার, 4 মিটার পার সেকেন্ড বেগে, পুনরায় 2 মিটার পার সেকেন্ড বেগে কি ও ফিরে আসলো। তার মানে একটু আগে আমরা যে সিনারিওটা দেখেছি ঠিক সেটা হচ্ছে, এ থেকে বিতে গেল 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্মগেট, আর এটা হচ্ছে আমাদের কি কারণ বাজার। সো ও গিয়েছে 4 মিটার পার সেকেন্ড বেগে, রিটার্ন করেছে কত, 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, গড় দ্রুতি, গড় বেগ। অলরেডি তোমরা জানো গড় বেগ কী হবে, যেহেতু সে এ থেকে বিতে গিয়েছে আবার বি থেকে সে এতে রিটার্ন করেছে, তার স্মরণ কত, স্মরণ 0, তাহলে কি তার কোনো গড় বেগ থাকবে, গড় বেগ হবে 0, কিন্তু তার একটা গড় দ্রুতি থাকবে, যেহেতু আমাদের টোটাল ডিস্টেন্সটাকে আমাদের যোগ করতে হবে, তাই আমাদের এখানে কি থাকবে, গড় দ্রুতি থাকবে। আচ্ছা আসো তাহলে আমরা ক্যালকুলেট করি গড় দ্রুতি কত। উপরে কি হবে, উপরে হবে মোট অতিক্রান্ত দূরত্ব। এখন মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে, আমাদের তো এখানে তো ডিস্টেন্স তো দেওয়া নেই, তাহলে আমরা যদি চিন্তা করি, দেখো প্রথম হচ্ছে আমাদের এবি অর্থাৎ ফার্মগেট থেকে কারণ বাজার এই ডিস্টেন্স প্লাস কি হবে বিএ, এই ডিস্টেন্স। ওকে, আচ্ছা এটাকে আমরা এভাবে কি লিখতে পারি না, আমি বললাম যে 2D হিসেবে হচ্ছে আমি এটাকে লিখে দিলাম, ওকে, বা 2s। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো কীভাবে এটা 2s হয়েছে, সেম ডিস্টেন্স দুইবার কাভার করেছে, সো আমি এটাকে লিখে দিলাম কি 2s। নিচে কি হবে t1 প্লাস t2, মোট সময়, যেহেতু গিয়েছে এক বেগে এসেছে আরেক বেগে, সো আমাদের টাইম দুইটা হবে ডিফারেন্ট, এবং নিচে হবে কি মোট সময়, তাহলে টোটাল টাইমটাকে আমি যোগ করব। ওকে, এখন t1টা কী হবে, t1 হবে ওই যে s ইকুয়াল টু vt, সো আমাদের t1 হবে s/v1, t2 হবে কি s/v2, তাহলে t1টা কী হবে s/v1, v1 কত আমাদের, v1 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, প্লাস t2 কী হবে s/2 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এই যে এস হচ্ছে এখান থেকে চলে যায়, সো আলটিমেটলি আমাদের দূরত্বটা কত এই জিনিসটা আসলে আমাদের লাগতেছে না, এটা ছাড়াই আমরা শুধুমাত্র ভেলোসিটির উপর ডিপেন্ড করে এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি। ওকে, এটা কি আসবে, ওই যে একটু আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম 2 × 4 × 2 ডিভাইডেড বাই হবে 4 + 2, তাহলে এখানে কত হবে 16 ডিভাইডেড বাই 6। ওকে, সো আলটিমেটলি আসবে কত আমাদের 2.67 মিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের কি গড় দ্রুতি। তাহলে আমরা হচ্ছে গড় দ্রুতি পেয়ে গেলাম 2.67। ওকে, বাট গড় বেগ কত হবে, গড় বেগ হবে আমাদের 0, কারণ কি আমাদের সেম পয়েন্ট হচ্ছে আবার ফিরে এসেছে, সো স্মরণ 0। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা হচ্ছে দ্বিতীয় এক্সাম্পলটাতে যাই। এই এক্সাম্পলটাতে কি বলেছে যে সাদমান
ফার্মগেট থেকে কারওয়ান বাজার 4 মিটার পার সেকেন্ড বেগে এবং সেখান থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে একই দূরত্বে জাহাঙ্গীর গেট গেলে তার গড় দ্রুতি ও গড় বেগ কত? সো বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের ফার্মগেট, এখান থেকে এটা হচ্ছে আমাদের কারওয়ান বাজার। আমাদের সেম আগেরটার মতোই, শুধু ডিফারেন্স হচ্ছে আগেরটাতে জাস্ট দুইটা স্পট ছিল, প্রথমটা থেকে দ্বিতীয়টাতে এসেছে এবং দ্বিতীয়টা থেকে প্রথমটাতে আবার ফিরে গিয়েছে। এখন এটাতে কি হয়েছে, এটাতে হয়েছে প্রথমটা থেকে দ্বিতীয় স্পটে গেল, দ্বিতীয়টা থেকে আবার সে তৃতীয় আরেকটা স্পটে গেল। এবং প্রথম ক্ষেত্রে তার বেগ কত ছিল? প্রথম ক্ষেত্রে তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। বেগগুলো হচ্ছে আগের মতোই রাখা হয়েছে বোঝার সুবিধার্থে। ওকে, সো এখন তার গড় দ্রুতি ও গড় বেগ কী হবে? আমরা হচ্ছে ওই যে এর আগে যে দ্বিতীয় যে কেসটা ছিল ওইটার কথা যেটা বলেছিলাম, তোমরা যদি ওইটা যদি নিজেরা যদি সলভ করে থেকে থাকো তাহলে অবশ্যই এই জিনিসটা তোমরা খুব ইজিলি করতে পারবে। বাট আমি এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি হচ্ছে পুরোটাকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা দেখো, বাট যারা হচ্ছে টোটাল বিষয়টাকে বুঝতে পেরেছো ক্লিয়ারলি, তারা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে আসলে আলটিমেটলি গিয়ে এখানে গড় দ্রুতি এবং গড় বেগ দুইটা আসলে সমান হবে। কিভাবে সমান হবে সেটা আমরা পরে এক্সপ্লেন করছি, আর অনেকেই অলরেডি হচ্ছে ধরতে পারবে বিষয়টা, বাট স্টিল আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি হচ্ছে দেখি কিভাবে এটা সমান হবে এবং কেন হবে। আচ্ছা, আমরা যদি গড় দ্রুতি যদি ক্যালকুলেট করি, গড় দ্রুতিতে কী ছিল? উপর হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, নিচে হচ্ছে কি মোট অতিক্রান্ত সময়। এখন এখানে কিন্তু দূরত্ব আমাদের বলে দেয় নেই যে কোনটা থেকে কোনটার দূরত্ব কত, এবং এটা বলে দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একই দূরত্বে। এটা হচ্ছে আমাদের জন্য কাজটাকে আরও সহজ করে দিয়েছে। ওকে, যেহেতু একই দূরত্ব তাহলে আমরা এখানেও সেম বলতে পারবো যে এটা যদি আমাদের এস হয় এটাও কি হবে? আমাদের এস হবে। ওকে, কিংবা তুমি চিন্তা করতে পারো যে টোটালটা যদি আমাদের টোটাল ডিস্টেন্সটাকে যদি তুমি চিন্তা করো, এই টোটাল ডিস্টেন্সটাকে যদি তুমি এস চিন্তা করো তাহলে এই ডিস্টেন্সটা কী হবে? s/2। এই ডিস্টেন্সটা কী হবে? s/2। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে কি পাবো? টোটাল ডিস্টেন্স হবে, উপরে কী হবে? টোটাল ডিস্টেন্স, যেহেতু আমরা গড় দ্রুতি চিন্তা করতেছি, তো s/2 প্লাস s/2। ওকে, এখন নিচে কি হবে? t1 প্লাস t2, যেহেতু দুইটা রাস্তা তাই সময় ডিফারেন্ট হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা সময়টাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কি দাঁড়াবে? t1 দাঁড়াবে যে s/2 বাই v1, t2 দাঁড়াবে s/2 বাই v2। ওকে, s/2 বাই v2। আচ্ছা এখন v1 v2 কত? 4। আচ্ছা আমি যদি একবারে যদি এখানে যদি বসিয়ে দেই তাহলে দেখো এমনটা দাঁড়াবে, s/2 বাই v1 s/2 বাই v2। দেখো বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা ওকে, আমরা চাইলে এদিকে ম্যাথসটাকে আরেকটু ইজিলি করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এটাকে টোটালটাকে s/2 না বলে আমরা হচ্ছে s বলে দিতে পারি যে এটা s, এটাও s, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরেকটু ইজি হতো। যাই হোক, আমরা সেইভাবেই করি, সমস্যা নেই। আলটিমেটলি এখানে কী হবে দেখো, উপরে যদি তুমি যদি s যদি কমন নিয়ে নাও, উপরে যদি s কমন নিয়ে নাও তাহলে আমাদের কি হবে? s কে কমন নিয়ে নিলাম। এখানে আমি যদি ক্যালকুলেশনটা যদি আরেকটু ইজি করা ট্রাই করি, এখানে কি হবে? s/2 যেটা, এই 2টা নিচে চলে আসবে। ওকে, s/2 এর 2টা নিচে চলে আসবে, আর এখান থেকে হচ্ছে আমি s কে কমন নিয়ে নিব। বিষয়টা এরকমটা দাঁড়াতো যে s/2 এরকমটা আর কি হতো। ওকে, সো আমরা হচ্ছে sটাকেও হচ্ছে একবারে কমন নিয়ে নিব। আছে এটাকে আমি আগে লিখি, ওকে, এরকমটা হচ্ছে হবে। তাহলে আমরা এসটাকে হচ্ছে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, এসটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। ওকে, তাহলে আলটিমেটলি গিয়ে হচ্ছে আমাদের কি দাঁড়াবে দেখো, উপরে হচ্ছে আমাদের হাফ হাফ, যদি আমি
অ্যাড করি তাহলে কি হবে এদিকে, এইদিকে হবে আমাদের 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, নিচে কি হবে, নিচে হবে 2v1 v2, দেন এই দুটোকে যদি কমন নেই 2v1 v2, আর উপরে কি দাঁড়াবে, উপরে দাঁড়াবে v1 প্লাস v2। বোঝা গেল এতটুকু পর্যন্ত? সো এটাকে যদি এখন আমি ঘুরিয়ে দেই তাহলে ওই আলটিমেটলি আমরা আগে যে একটা ফর্মুলা পেয়েছিলাম মোটামুটি ওরকমটা এসে দাঁড়াবে, সেম আগের জিনিসটাই আসবে, অর্থাৎ 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। বোঝা গেল? আমরা সব গড় দ্রুতি বের করতেছি, এর আগে যেটা আমরা করেছিলাম ঠিক, এখন আমি যদি আগের পেজে যদি যাই, কি পেয়েছিলাম আমরা, এই যে গড় দ্রুতি 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। ওকে, অর্থাৎ আমাদের প্রথম যে কেসটা ছিল এটা কিন্তু ছিল আমাদের এই যে এই ফর্মুলাটা যেটা হচ্ছে আমরা পেয়েছিলাম, এটা কিন্তু ছিল আমাদের কি, এই কেসে হচ্ছে আমরা এই জিনিসটাকে বের করেছিলাম। ওকে, এখন দ্বিতীয় যেই কেস, এই কেসের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা গড় দ্রুতিকে ক্যালকুলেট করতে যাই, তখন আলটিমেটলি আমরা এসে কি পেলাম, এই সেম জিনিসটাই পেলাম। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণটা কি, কারণ হচ্ছে আগের বিষয়টা ছিল কি, আমি এ থেকে বিতে এসেছিলাম, বি থেকে এতে গিয়েছিলাম, আমরা তো রিটার্ন করেছি, এটা ম্যাটার করতেছে না আমাদের কাছে ম্যাটার হচ্ছে কি টোটাল ডিস্টেন্স কতটুকু গিয়েছে। সো প্রথমে এস গিয়েছি, পরে আবার এস গিয়েছি, সো টোটালি 2s। আর এখানে কি, তুমি যদি এখানেও যদি তুমি এস যদি চিন্তা করো, দেখো আলটিমেটলি আমাদের সেম জিনিসটাই আসবে ঘুরে ফিরে। দেখো আমি যদি বলি এতটুকু ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা আছে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটাকে যদি আমি বলি এস, এটাকেও কি বলতে পারবো আমরা এস, যেহেতু আমাদেরকে বলা হয়েছিল কি একই দূরত্বে। ওকে, তাহলে আলটিমেটলি ওই যে প্রথম যে কেসটা ছিল, এ থেকে বিতে গিয়েছিল, বি থেকে এসে এতে এসেছিল এস, আবার পরেও এস, 2s, এখানেও আসলে সেমই হয়েছে, বাট এক লাইনে হয়েছে, হচ্ছে সামনে গিয়েছিল, হচ্ছে ফিরে আসেনি। ওকে, ডিস্টেন্স কাভারটা তাহলে কি হইলো, ঘুরে ফিরে সেম ডিস্টেন্সই তো হইলো, 2s পরিমাণ হইলো। প্রথম কেসে হচ্ছে রিটার্ন করেছিল ওইভাবে 2s, আর এখন হচ্ছে শুধুমাত্র সামনেই গিয়েছে বাট সেম 2s। তাহলে অবশ্যই আমাদের গড় দ্রুতি এটাই তো আসা উচিত। বুঝতে পেরেছো কি পারোনি, তোমরা হচ্ছে এটাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা গড় দ্রুতি পেলাম কি 2v1 v2 বাই v1 প্লাস v2। এটাকে করলে কি আলটিমেটলি যে আমরা সেম রেজাল্ট পাবো 2.67, আগে যেটা আমরা পেয়েছিলাম 2.67, এই জিনিসটাকে হচ্ছে আমরা পাবো 2.67 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যে আগেরটা তো হচ্ছে আমরা গড় বেগ পেয়েছিলাম 0। কেন গড় বেগ 0 পেয়েছিলাম, কারণ ওই যে সেম পয়েন্টে এসেছিল সরণ 0। এখন এখানে কি আমাদের গড় বেগটা 0 হবে, এখানে কি গড় বেগ 0 হবে, এখানে কিন্তু গড় বেগটা আমাদের 0 হবে না, কারণ এখানে একটা সরণ আছে, সেটা হচ্ছে s প্লাস s, 2s পরিমাণ এখানে সরণ হয়েছে। এখানে আদি পয়েন্ট এবং শেষ পয়েন্ট দুইটা ডিফারেন্ট। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে হবে কি 2s হবে, আর এখানে কি হবে ডিফারেন্ট টাইম। সো বেসিক্যালি আগের মতোই আমাদের ক্যালকুলেশন, এখানে হচ্ছে আমরা ক্যালকুলেট করেছি s/2 হিসেবে, এখানে হচ্ছে আমরা যদি s হিসেবে যদি চিন্তা করি সেম জিনিসই হবে। ওকে, আলটিমেটলি সেম জিনিস এসে দাঁড়াবে। তাহলে এখানে হবে কি আমার যে s/v1 প্লাস s/v2, নিচে তো সব কিছুই সেম, কারণ সময়ের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, উপরেই হচ্ছে আমাদের সব ক্যালকুলেশন। আমরা কি টোটাল দূরত্ব বের করছি নাকি টোটাল সরণটা বের করছি, মেইন ক্যালকুলেশনটা কিন্তু আমাদের উপরে। ওকে, সো এখানেও যদি আমি এস ক্যান্সেল আউট করে দিই, আলটিমেটলি গিয়ে তুমি সেম জিনিসটাকে পাবা। সো এখন বলো, এখন কি তোমরা বুঝতে পারলে যে কেন এই কেসের ক্ষেত্রে গড় দ্রুতি এবং গড় বেগটা সমান হবে। আগের কেসে আমি হচ্ছে বারবার এই জিনিসটিকে রিপিট করছি, সো দ্যাট তোমাদের মধ্যে এই ক্লিয়ার একদম সম্পূর্ণ পরিষ্কার একটা কনসেপ্ট যেন তোমাদের মধ্যে এটা রয়ে যায় সবসময়। ওকে, গড় দ্রুতির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে টোটাল ডিস্টেন্সটাকে 1/1 এটাকে আমরা যোগ করেছিলাম, কিন্তু গড় বেগের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করেছি, গড় বেগের ক্ষেত্রে আমরা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট শেষ পয়েন্ট
দুইটার মধ্যবর্তী দূরত্ব কত সেটাকে আমরা বের করেছি। মাঝখানে কোথাও ইন্টারভ্যাল আছে কি নেই এটা আমাদের কাছে ম্যাটার করতেছে না। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 2s। আমরা ক্যালকুলেশনে যদি আমরা ওই s/2 দিয়ে যদি করতাম তখন এদিকে টোটাল ডিস্টেন্স s আসতো, তখন এদিকে আবার s/2 আসতো, s/2 আসতো। সো আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের ক্যালকুলেশনটা সেম এবং রেজাল্টও এদিকে সেম, 2v1 v2 বাই v1 প্লাস v2। সো আশা করি এই ধরনের সমস্যা তোমরা ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল। এখানে কি বলেছে, রাফিদ বাইকে করে 50 কিলোমিটার পার আওয়ারে মতিঝিল থেকে উত্তরা কত 50 কিলোমিটার পার আওয়ারে মতিঝিল থেকে উত্তরা ও 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তরা থেকে সাভার একই সময়ে গেলে, এটা হচ্ছে আমাদের ক্যাচ, একই সময়ে গেলে তার গড় দ্রুতি গড় বেগ কত? আচ্ছা, এর আগে যে প্রবলেমটা আমরা সলভ করেছিলাম ওইটার সাথে এইটার ডিফারেন্সটা কি দেখো। এখানেও কিন্তু এ থেকে ও বিতে গিয়েছে, বি থেকেও সিতে গিয়েছে। আগের প্রবলেমটাও তো সেম ছিল, ও এ থেকে বিতে গিয়েছে, বি থেকেও সিতে গিয়েছে। ডিফারেন্সটা হলো দেখো, এখানে বলা হয়েছিল যে একই দূরত্বে, ওকে, এখানে বলা হয়েছিল কি যে দূরত্বটা একই। সো আমরা হচ্ছে ইজিলি এখানেও এস এখানেও এস ধরতে পেরেছিলাম। বাট এখন বলা হয়েছে কি, এখন বলা হয়েছে যে একই সময়ে টাইম সেম লেগেছে কিন্তু ডিস্টেন্স ডিফারেন্ট, ডিস্টেন্সটা আলাদা। আচ্ছা, আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে যদি লিখি সো দ্যাট তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। সি, ওকে, সো এটা একটা ছোট ডিস্টেন্স, এটা একটা বড় ডিস্টেন্স। ওকে, সো এখানে সে গিয়েছিল 50 কিলোমিটার পার আওয়ারে, এখানে গিয়েছিল কত 40 কিলোমিটার পার আওয়ারে। এখন আমাদের বের করতে হবে কি গড় দ্রুতি ও গড় বেগ। ওকে, গড় দ্রুতি গড় বেগ। গড় দ্রুতি কি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি মোট অতিক্রান্ত সময়। এখন এখানে যেহেতু ডিস্টেন্সটা ডিফারেন্ট তাই আমরা এটাকে লিখলাম d1, ওইটাকে লিখলাম d2। এটা হচ্ছে আমাদের d1, এটাকে আমরা বললাম d2। ওকে, আর নিচে সময় কি হবে, যেহেতু আমাদের দূরত্ব আলাদা বেগও আমাদের আলাদা তাই আমাদের এখানে কি হবে সময়টাও কি ডিফারেন্ট হবে। আচ্ছা, সময়টা ডিফারেন্ট হওয়ার কথা ছিল, বাট এখানে কিন্তু ম্যাথের একটা ক্যাচ রয়েছে, সেটা আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যে একই সময়। ওকে, একই সময় কিন্তু এখানে আমাকে বলে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি এদিকে আমি এইভাবে শর্টকাটে লিখে ফেলতে পারি যে t1 ইকুয়াল টু t2 ইকুয়াল টু টি। টোটাল টাইমটাকে আমি যদি টি দিয়ে যদি প্রেজেন্ট করি তাহলে এদিকে আমার টোটাল সময় লাগবে কি 2t পরিমাণ হচ্ছে সময় লাগবে, কারণ এখানেও টাইম লেগেছে আমাদের টি, এখানেও টাইম লেগেছে কি টি। দুইটার দূরত্ব আলাদা কিন্তু সময় সেম, তাই আমরা নিচে হচ্ছে 2t লিখলাম, উপরে হচ্ছে d1 প্লাস d2। এখন d1 d2কে আমরা কীভাবে বের করব, সেম আগের মতো আমরা s ইকুয়াল টু ভিটি। এখন এদিকে হচ্ছে আমাদের ওই যে ডিটাকে হচ্ছে বের করা লাগবে, বা ডি ইকুয়াল টু ভিটি তুমি যেটাই বলো না কেন। ওকে, সো d1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো v1t। ব্যাক কিন্তু ডিফারেন্ট, সময় সেম, ব্যাক ডিফারেন্ট। d2 এর ক্ষেত্রে কি লিখব v2t, ব্যাক ডিফারেন্ট সময় একই। ওকে, তাহলে এটাকে যদি আমি বসাই দিই এখানে কি দাঁড়াবে v1t প্লাস v2t ডিভাইডেড বাই 2t। একদম সিম্পল, আমাদের এদিক থেকে টি যদি আমরা কমন নিয়ে নিই, টি কমন নিলে কি হবে v1 প্লাস v2, নিচে কি এই আর কি 2t, টি ক্যান্সেল আউট, তাহলে আলটিমেটলি আমাদের কি v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। ওকে, শেষ, আমাদের প্রবলেম অলরেডি সলভ। 50 প্লাস 40 ডিভাইডেড বাই 2, ওকে, আমাদের হবে কত 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের গড় দ্রুতিটা কীভাবে বের করতে হবে এটা আশা করি বুঝতে পেরেছি। ওকে, এই কেসের ক্ষেত্রে এখন বলো তো আমরা যদি গড় ব্যাগ যদি বের করি কি হবে, গড় ব্যাগ কি হবে দেখি তো, কারা কারা বলতে পারো কমেন্ট সেকশনে জানিও। ওকে, কারা কারা এই জিনিসটাকে আগে থেকে তোমরা এজিউম করতে পারলে, ধরতে পেরেছো টোটাল বিষয়টা, এটাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আচ্ছা, সো উপরে হচ্ছে আমাদের কি হইতো, উপরে হইতে হচ্ছে আমাদের সরণ। এখন এ থেকে আমি বিতে গেলাম, বি থেকে আমি সিতে গেলাম, সরণ তো আমার এইটাই ওই আগেরটার মতোই হবে না d1 প্লাস d2। এখানে তো এমন হয়নি যে ও এ থেকে বি, বি থেকে সিতে গেল, তারপর আবার সি থেকে ও বিতে আসলো,
এমনটা তো ঘটেনি। যদি এমনটা ঘটতো তখন হচ্ছে আমরা কি নিতাম, সাপোজ তখন আমরা নিতাম d1 প্লাস d2 প্লাস আমাদের এরকমটা হওয়ার কথা ছিল যে হ্যাঁ আমি d2টা হচ্ছে 2বার হওয়ার কথা ছিল যদি আমরা গড় দ্রুতি যদি ক্যালকুলেট করতাম। এই কেসে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার হচ্ছে বিতে আসছে, তখন আমি গড় দ্রুতিতে কী করতাম, তখন আমি d2টাকে কি আবার লিখতাম, d2টাকে আমি আবার লিখতাম, দেন হচ্ছে আমি ক্যালকুলেশনটা করতাম। কিন্তু এই কেসে দেখো, এই কেসে আমি যদি গড় ব্যাকটা যদি বের করতে যেতাম তখন কিন্তু আমার ইনিশিয়াল ছিল এইটা, ফাইনাল ছিল এইটা, তখন এই এইগুলা কিচ্ছু হচ্ছে আমার তখন হইতো না, কিচ্ছু আমার আসতো না। আমার আসতো কি শুধুমাত্র হচ্ছে আমার d1টা আসতো। কথা বোঝা গেছে? শুধুমাত্র আসতো কি d1। আশা করি এইটা বোঝার পরে তোমার গড় ব্যাক গড় দ্রুতি বের করার কোনো ধরনের প্রবলেম আর হবে না ইনশাল্লাহ। ওকে, সো এখন আমরা যদি দেখি, এটাকে বাদ দিয়ে দেই, না হয় আবার কনফিউশন ক্রিয়েট হবে তোমাদের। ওকে, রিটার্ন করে নিই এ থেকে বি, বি থেকে সি। সো আসলে বোঝাই যাচ্ছে যে এখানে গড় দ্রুতি যা হয়েছিল গড় ব্যাগও অ্যাকচুয়ালি সেমই হবে, d1 প্লাস d2 ডিভাইড বাই কি আমাদের টোটাল টাইম কী হবে, যেহেতু সময় সেম নিয়েছিল 2t, ওই আলটিমেটলি গিয়ে ঘুরে ফিরে আমাদের কী আসবে v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, 45 কিলোমিটার পার আওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো গড় দ্রুতি গড় বেগ এই জিনিসটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম সলভিং কিংবা কোনো ধরনের থিওরিটিক্যাল যে কোনো ধরনের সমস্যা কোনো কিছুই আশা করি যে তোমাদের আটকাবে না। এই সবগুলো হচ্ছে তোমরা খুব ইজিলি আনসার করতে পারবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে আমরা অন্য একটা টপিক দেখব।